বাই ওয়ান বলতে পারেন। জি, জি, স্যার আসসালামু আলাইকুম। ওয়ান বাই ওয়ান বলেন, জি শখ ভাই বলেন। জি স্যার, আমি জানতে চাইছিলাম, যদি কেউ কোনো সম্পত্তি বিক্রয় করে, যেমন 10 বছর আগে জমি বিক্রয় করলো, তার সম্পত্তির মালিকানা দেখা গেছে আছে 15, বিক্রি করলো 20, পরবর্তীতে যদি যদি উনি ওই খতিয়ানে আবার সম্পত্তি কোনোভাবে মালিক হয়, তাইলে তার আগের যে বিক্রি করছে 20, সেই 20 কি টিকে যাবে? এখন আপনার কথাই আপনি অ্যান্সার নেন। খতিয়ান তো মালিকানারই মাধ্যম না, তাই না? আপনি আগে বেসিকটা বুঝেন, ঠিক আছে কিনা? মালিক আসবেন উনি দলিলগত ভাবে, তাই না? অতএব উনি 15 শতকের মালিক হয়ে 20 শতক যেটা বিক্রি করছেন, ওই 5 শতক তো অবৈধ, বুঝছেন কিনা? কারণ মালিকানা জি না জি। থাকলে তো মালিকানা হস্তান্তরিত হবে না, তাইলে ওই 5 শতকে ওনার মালিকানা নাই। তো এখন উনি পরবর্তীতে ক্রয় করলে সেটার সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না। আমরা যে কথাটা আজকে বলছি এটা হচ্ছে যে ওই চুক্তি চুক্তি মোতাবেক, যেমন আপনার সাথে আমি 3 মাসের মধ্যে বিক্রি করব, এরকম যদি আপনি মালিক না থাকেন পরবর্তীতে মালিক হন, সেটার উপর কার্যকর। অন্যান্য ক্ষেত্রে পরবর্তীতে মালিক হইলে তার ক্ষেত্রে তো এটা চলবে না। জি, ধন্যবাদ। ঠিক আছে। শাকিল ভাই বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা হয়েছে, তামাদি আইনের কারণে যেহেতু 12 বছর আগের একটা দলিল দেখাইয়াও জমির যদি দখল না থাকে, ওই জমির দখল আর নেওয়া সম্ভব হয় না। কিন্তু উত্তরাধিকারের বেলাও কি এরকমের যে 20 বছর আগে কোনো উত্তরাধিকারকে মানে ঠকাইয়া তারপরে জমি বিক্রি হয়েছে, ওই 20 বছর আগে যাদের ঠকানো হয়েছে তারা কি কোনো ব্যবস্থা নিতে পারবে? নর্মালি হয় কি যে এই ব্যাপারে আমাদের বাংলাদেশে একটু ঝাপসা আছে, বুঝছেন? ওই জন্যই বেশি মামলা হয়, কথা বুঝছেন কিনা? নর্মালি আমাদের তামাদি আইনে দেওয়া আছে যে যখনই আপনি কোনো সম্পত্তির মালিক হবেন, চাই উত্তরাধিকারী সূত্রে হন বা অন্যভাবে হন, আপনারা 12 বছরের মধ্যেই চাইতে হবে। আর এটা ছাড়াও বলা হচ্ছে যে হিন্দু আইনে, যেমন ধরেন যে হিন্দুদের ক্ষেত্রেও আপনার যেই সম্পত্তিটা উইলের বাইরে থাকবে, যেমন ধরেন যে একজন হিন্দু তার 10 বিঘা জমি 5 বিঘা উইল করলো, বাকি 5 বিঘা তো সবাই পাবে। তো ওইগুলা দাবি করার সময়ও 12 বছর। এখন আমাদের দুই আইনের যে সমস্যা সেটা হচ্ছে, আমরা যখন মুসলিম আইনে যাই বলি যে মুসলিম আইনে তো তামাদি নাই, কথা বুঝছেন কিনা? এটা নিয়ে বিরোধটা ঘটে, যে বলে যে আমি 20 বছর পরে আসলেও হবে। এখন আপনি যে কথাটা বলছেন যে ওনাদের কাছে তো জমিটা নাই, যদি থাকতো আপনি 20 বছর পরেও দাবি করতে পারতেন, কথা বুঝছেন কিনা? মানে জি। ধরেন যে বাংলাদেশে মানে প্রচলিত প্রথা যেটা, উত্তরাধিকারী সম্পত্তি আরেকজন যদি, আপনার ভাই যদি দখল করে খায়, 30 বছর পরেও আপনি কিন্তু চাইতে পারেন। কারণ আপনি বলেন যে আমি মুসলিম আইনে আসছি, আমার ক্ষেত্রে তামাদি প্রযোজ্য না। কিন্তু উনি যখন বিক্রি করে দিছে আরেকজনের কাছে, সেই ক্ষেত্রে আইন আবার প্রযোজ্য। তখন আইন আপনারে বলবে যে আপনি বিক্রি করেন, আপনার ভাই বিক্রি করেন, তো আপনি আসতেন 12 বছরে, আপনি আজকে 20 বছর পরে কেন আসছেন, বুঝছেন কিনা? তখন যায় আমরা আটকে যাই। তো এই জন্য এটা মানে এক শব্দে সাদা সিধা উত্তর কেউ দিতে পারবে না। তবে যদি বিক্রি করে দেয়, এখন আপনাকে বাস্তব অবস্থা দেখতে হবে যে বাবার কতটুকু ছিল, উনি কতটুকু বিক্রি করছে, আপনি এদের কাছে পাবেন কিনা আপনার অংশটা। তো এই ক্ষেত্রে আপনি নর্মালি তখন ওই বাটোয়ারা প্লাস দখল উদ্ধার মামলা করতে হয়, বুঝছেন কিনা? তখন যায় আপনার ওই আইনগতভাবে আপনি ওই তামাদিটারে একটু মওকুফ করতে পারেন যে আমি বাটোয়ারা চাচ্ছি, বুঝছেন কিনা? এটা হচ্ছে মানে কথা। মকুব মকুব করা সম্ভব আর কি, হ্যাঁ প্রচলিত সম্ভব, আইনে। ওই তো টেকনিক্যালি মানুষ দেয় যে আমি তো মুসলিম আইনে আসছি, আমি তো বাটোয়ারা চাচ্ছি, আমার ভাইকে আমি আপোষে খাইতে দিছি, বুঝছেন কিনা? যে আমি থাকতাম না, ভাই ছিল, তার সাথে কথাবার্তা হইতো, এইরকম ভাবে মামলাটা সাজায়। তখন ওই বাটোয়ারা প্লাস দখল উদ্ধার চায়, এটাই আর কি। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। ওয়ালাইকুম। জি ভাই বলেন। ভাই, বিষয়টা হলো যে আঞ্চলিক মহাসড়কের পাশে আমার দাদার জমি আছে জি, 15 শতক। জি, জমিতে, সেই জমিটা ছিল খাল। আমি খাল ভরাট করেছি। ভরাট করে এখন আমি ওই 15 শতক জমির উপরে বাড়ি এবং গোডাউন নির্মাণ করবো ব্যবসায়িক কাজের জন্য। জি, এখন শোনা যাচ্ছে যে ওই জমিটা নাকি রিসেন্টলি সার্ভে করে নিয়ে গেছে সাসেক 3 প্রজেক্ট, যে ফুল লেন করবে। জি, এখন কথা হলো কি, যে ফুল লেন করবে মানে নতুন কোনো, ওরা কিন্তু এই পর্যন্ত নোটিশ, কোনো নোটিশ দেয় নাই যে বাড়ি ঘর কিছু করা যাবে না বা হ্যান ত্যান কিছু নোটিশ দেয় নাই। তবে যাদের বাড়ি ঘরটা ফুল লেনের মধ্যে পড়বে তাদের অনেকের মানে তাদের সকলের বাড়ি কিন্তু ড্রোন দিয়ে সার্ভে করে নিয়ে গেছে আর কি।
হ্যাঁ, এখন বা আমার ওই সার্ভে, জায়গাটা যদি এখন এই ক্ষেত্রে আর একটা কথা শুনেন, যদি একবার সার্ভে করে নিয়ে যায়, ওই নতুন যে জি অধিগ্রহণের আইনটা আছে, আপনার জায়গাটা এখন ধরেন যে খালি, বুঝছেন কিনা? এখন আপনি যদি বাড়িঘর জি করেন, আইন ধরে নিবে যে আপনি মানে ক্ষতিপূরণ বেশি পাওয়ার জন্য করছেন, বুঝছেন কিনা? এটা মানে নতুন যে আমাদের অধিগ্রহণ আইনটা করছে 2017 সালে, ওটার মধ্যে ইনক্লুড করে দিছে যে কোনো অঞ্চলে অধিগ্রহণ করার পূর্বে নিয়মটা কি। যেদিন ড্রোন দিয়ে ছবি উঠায় নিছে, ওই দিনে হুম। ওইখানে যে যে স্থাপনা ছিল ওই অনুপাতে ওরা ক্ষতিপূরণ নির্ধারণ করবে। এখন আপনার জায়গা যেহেতু খালি ছিল, আপনি এখন বাড়িঘর যাই করেন, একটু নেগোসিয়েশন করতে পারবেন, তবে পাকা বাড়ি না করে মাটি দিয়ে ভরাট করেন, করে যে ক্ষতিপূরণ তারা নির্ধারণ করবে, নর্মালি একটা ক্ষতিপূরণ তারা নির্ধারণ করবে, এরপরে আপনি আপিল করলে তার থেকে 15% বাড়বে আর কি। আপনি ওই ক্ষেত্রে একটা নেগোসিয়েশন করতে পারবেন, তবে মানে 100% লাভ নাই আপনার, এটাই। লাভ হবে না। না, আচ্ছা লাভ হবে না, কারণ আপনি পরবর্তীতে তাহলে কত- ড্রোন, তারা ওই এলাকা সার্ভে করার পূর্বে আপনার করার দরকার ছিল, বুঝছেন কিনা? না না, আমি তো মাটি ফেলছি বা ইয়া করছি, এটা আর 7-8 মাস আগে করছি। আর এটা করছে ওরা 4-5 মানে এটা করছে ওরা 1 সপ্তাহ আগে। ওরা আমাকে যেটা বললো যে জি। ভাই আমরা আপনার ওটা নির্মাণাধীন ছিল, এই জন্য আমরা ওটা ইয়া করি নাই। নির্মাণাধীন যেহেতু ছিল এই জন্য আমরা ওটা সার্ভে করি নাই বা আমরা আপনাকেও পাইনি তখন, এই জন্য আমরা আপনার সাথে কোনো নেগোসিয়েশন করতে না পারি না নাই। না, কারোর সাথে করবে না, নর্মালি নিয়মটা কি কথা বুঝেন, নর্মালি নতুন আইনে কথা হচ্ছে আপনার সাথে কথা বলবে না তো। যদি তাদের জায়গা অধিগ্রহণ করা প্রয়োজন পড়ে, তারা আগে নিজেরা সার্ভে করবে যে আমরা কোন জায়গাটা অধিগ্রহণ করব, ওইটার একটা ভিডিও ফুটেজ তারা নিবে, এটা আইনগত বাধ্যকতা একটা নেওয়ার পরে। এখন তারা আগে নিজেরা নিজেরা যাচাই করবে যে আমরা যে এটা অধিগ্রহণ করব এখানে কি কি আছে, কোনটার ক্ষেত্রে আমাদের কত টাকা লাগতে পারে, এস্টিমেট যখন করবে, এরপরে আপনারা নোটিশ দিবে, কথা বুঝছেন কিনা? যে আপনার এই সম্পত্তিটা অধিগ্রহণ হবে, আপনি আর কিছু করবেন না, মানে আপনি একটা নোটিশ পাবেন। তারপরে আবার নোটিশ দিবে যে আপনি কত টাকা ক্ষতিপূরণ পাবেন। এখন উনি যে কথা বলছে, আপনার কাছে কোনো নোটিশ আসে নাই তো, তারা ওই ড্রোনটা নিয়েছে আপনার জায়গায়। এখন আপনি যেটা করতে পারেন বললাম, আপনি একটু ওই তো বাঁশ বা ইটের দিয়ে বাড়িঘর বানান, তাইলে আপনি ওই নেগোসিয়েশন করতে পারবেন পরবর্তীতে। মানে ধরেন যে তারা ধরলাম যে 3 লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে, আপনি তার 15% করে বাড়াইতে পারবেন। আচ্ছা, তাহলে এখন কথা হলো আমি যেহেতু কোনো নোটিশ পাই নাই, না না, নোটিশের আপনাকে এককভাবে দিবে না তো নোটিশ, কমনলি যে যে জায়গা থেকে অধিগ্রহণ করবে সবার নামে নোটিশ আসবে, বুঝছেন কিনা? সবার নামে নোটিশ জি আসবে, সেটা আপনাকে যাওয়ার দরকার নেই। আরেকটা এই ক্ষেত্রে একটা যে জিনিস হইতে পারে, এটা একটু খোঁজ নিবেন। আবার অনেক ক্ষেত্রে তারা ভুল করে রেকর্ডিও মালিককে নোটিশ দিয়ে বসে থাকে, আপনাকে দেয় না, বুঝছেন কিনা? এটা কিন্তু তাদের দুর্বলতা না, তারা ইচ্ছা করে দেয় ঝামেলা পাকানোর জন্য। মানে ধরেন যে আপনি আরো 3 জন ব্যক্তির আগে থেকে জমি নিছেন যার নামে রেকর্ড, যা দেখেন যে নোটিশটা তার নামে দিয়ে বসে আছে, কিন্তু তাদের না, উচিত। নোটিশ কিন্তু জি। নোটিশ এ পর্যন্ত কাউকে দেয়নি। জি। এখন এই রাস্তাটা কোন দিক দিয়ে যাবে এরকম আসলে 3বার সার্ভে তারা করলো আর নাসিম কি, বাড়ি মেট্রো 3বার না 3 জায়গায়। নাসিম নাসিম বাড়ি যে ওইটাই আহ, তো বললাম যে তারা এখনো নিজেরাই শুধু চিন্তা করতেছে যে আমরা কোন জায়গা অধিগ্রহণ করব, কথা বুঝছেন কিনা? অলরেডি জি মানে তারা তাদের যে ড্রোন ফুটেজ নিয়ে গেছে। এখন ধরেন যে এখানে যদি আপনি এখন একটা 10 তলা বাড়ির ফাউন্ডেশন দেন, কথার কথা, তো সেক্ষেত্রে তো আপনি জি ক্ষতিপূরণ পাবেন না, লস হবে, কথা বুঝছেন কিনা? আপনি গাছ টাছ জি লাগাইতে পারেন অথবা টিনের বাড়ি দিতে পারেন, বুঝছেন কিনা? ওইটা দিয়ে যা কিছু আদায় জি। করতে পারেন একটু বেশি আর কি। না এছাড়া আর কিছু না। না, এখন ওখানে যে সার্ভে ছিল হুম। পরবর্তীতে আমার কাছে তথ্য নিয়ে গেছে এবং বলছে যে আপনাদের এখানে আবারও আমরা সার্ভে করব, এবং তখন আমরা সেই ডিটেলস তথ্যগুলো এবং কাগজপাতি আমরা টান টান শুরু করব। এবং ভাই আমাকে শুনেন, বলছে যে আমি একটা কথা ডিসেম্বরের বলি, মধ্যে। বাস্তব কথা হচ্ছে কি, এগুলো সবগুলা সিন্ডিকেট। আমি একটা কথা বলি আপনার, এই কথাটা বুঝেন, এগুলা সব সিন্ডিকেট। আপনারা বলবে যে ভাই উঠান, আবেদন করব, আপনারে 20 গুণ নিয়ে দিব, আমাদের 10 গুণ দিয়ে দিবেন, বুঝছেন? এইরকম 2 নম্বরই বাংলাদেশে চলে, কথা বুঝছেন কিনা? বলবে যে না, এখন কথা হলো কি, জি, চলো। এখন যে বিষয়টা হলো যে আমি যদি ওখানে যদি টিন বাস দিয়ে যদি বাড়িঘর তৈরি করি আর কি, হ্যাঁ, জি। জি। তাহলে এখন বাড়ি করলে আমি মানে কি পরিমাণ মানে সেখানে ইয়ে পেতে পারি আর কি, কম্পেনসেশন সেটা পেতে এখন পারি। আপনি বাড়িঘর করবেন, তারপরে তারা আপনারা তো দিয়ে দিবেন, নোটিশে জানাবে কত টাকা পাচ্ছেন। আপনার আপত্তি থাকলে আইনের মধ্যেই আছে, আপনি আপত্তি জানাইতে জি পারবেন। আর ওই আপত্তি অফিসারের ক্ষমতা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম যা তারা নির্ধারণ করছে তার থেকে 15% পর্যন্ত বাড়াই দিতে পারবে। যদি 1 লাখ টাকা আপনারা নির্ধারণ করে, আপনি আরো 15,000 টাকা বেশি পাবেন, এতটুকুই, এর বাইরে আর কোনো ক্ষমতা নাই, বুঝছেন কিনা? এর বাইরে আর কিছু করার আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা। তাহলে বাইরে আর কিছু করার কিছু নেই। মোট কথা কি, ওইখানে আমি যদি নতুন করে স্ট্রাকচার মানে বিল্ডিং ওই টিল্ডিং করি নোট বা করি ইয়ে করে না আর কোনো কিছু জায়গা পাবো কত না?
হ্যাঁ, ওই তো যেটা বললাম, তারা যে ফুটেজ নিয়ে গেছে ওইটার উপরে ভিত্তি করেই হবে। তার মধ্যে যেটা বললাম, এটার মধ্যে বিশাল দুর্নীতি হয়, কথা বুঝছেন কিনা? এখন সেইটা, এখন আপনার সাথে যারা যোগাযোগ করতেছে তাদের সাথে আপনার রিলেশন কেমন, ভরসা কেমন, বুঝছেন কিনা, তার উপর ভিত্তি করে আপনি জি। করতে পারবেন। এখন আইনে যেটা বলার আমি সেটাই জানাইলাম, বাকিটা আপনার খুশি। না না, ঠিক আছে, না আমি এটাই জানলাম আর কি। তবে বাড়ির ক্ষেত্রে সাধারণত কম্পেনসেশন কত পার্সেন্ট দেয় আর কি, এটা জানা আছে? না না, এটা এটা শুনেন, এটা সব জায়গায় লোক আছে তো, বাংলাদেশে ধরেন যে গৃহায়নের লোক আছে, তারা নির্ধারণ করবে যে এই জমির উপর বাড়ি হইলে কত টাকা খরচ হইতে পারে। যেমন পাকা বাড়ি হইলে তারা নির্ধারণ করে কত বছরের পুরাতন বাড়ি, কেমন স্ট্রাকচার আছে তার উপর নির্ধারণ করে, মানে এটা কোনো কথাবার্তা নাই। এটা তারা এস্টিমেট করবে যে আপনার ধরেন যে 10 তলা বাড়ি আছে, তো তারা আইসা আপনার এটা দেখবে কত বছরের পুরাতন, কত টাকা খরচ হয়েছে, বর্তমানে কত টাকা দেওয়া যায়, ওটা তারা নির্ধারণ করবে। নির্ধারণ যদি ধরেন যে আপনি 10 লাখ, 1 কোটি টাকা পাবেন, ধরেন কথার কথা আপনার খরচ হয়েছে, তো তারা বর্তমানে তার 3 গুণ দিবে যদি প্রাইভেট প্রপার্টির জন্য নেয়, আর সরকারের জন্য নিলে 2 গুণ দিবে, 2 কোটি দিবে, আর থার্ড পার্টির জন্য নিলে 3 কোটি দিবে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। এটা মূলত যে সাসেক। না, ওইটা যেটা বললাম, ওই যে আমরা জাস্ট আইনের মধ্যে যেটা বলা আছে সেটা, তবে দুর্নীতি বাংলাদেশে হয়। এখন দুর্নীতি হইলে তার কি করা যাবে, কিছু তো করার নাই। যেমন দেখা যায় যে যেখানে বাড়িঘর নাই, তারা সেখানে দেখা যায় 10 তলা বাড়ি ছিল, সেখানে 2 কোটি আপনার ক্ষতিপূরণ দিয়ে আপনার কাছ থেকে 50 লাখ নিয়ে যায়, এরকম অসংখ্য হচ্ছে। জি, আর কারো প্রশ্ন থাকলে বলতে আসসালামু পারেন। আলাইকুম। আমার প্রশ্ন আছে ওয়ালাইকুম সালাম, বলেন। ভাই, বিনিময় আর অগ্রক্ষয়ের বিষয় একটা বলছেন যে ওটা তো একটু ক্লিয়ার করলে ভালো হয় আর কি। বিনিময় আর অগ্রক্ষয়ের বিষয়টা, মানে আপনি কি বুঝতে পারেন না, আগে সেটা বলেন। যে আপনি যে বলছেন অগ্রক্ষয় ঠেকাতে একটা বিনিময়ের সুযোগ আছে, ওই ওই তো জিনিসটা। যেটা বললাম, ধরেন যে আপনি কোথাও 1 বিঘা জমি কিনতেছেন, এখন আপনি ভয় করতেছেন যে এটা অগ্রক্রয় হবে, তাহলে আপনার জি যদি বাংলাদেশের কোথাও যদি কোনো জায়গায় জমি থাকে, সেখান থেকে আধা শতক, বা ধরেন যে 1 শতকের 4 ভাগের 1 ভাগ দিয়ে আপনি বিনিময় করেন, মানে ওই দলিলটা তৈরি করেন, বিনিময় দলিল। তারে জি আপনি জি এই 1 শতক দিচ্ছেন, ধরেন যে বাংলাদেশে যেখানেই থাকুক, মানে বাংলাদেশের মধ্যে থাকলেই চলবে, তারে এক জি। শতক দিচ্ছেন, তার বিপরীতে সে আপনার জমিটা দিচ্ছে। আর সাথে উল্লেখ করতে পারেন যে আনুমানিক এত টাকাও দিচ্ছেন, কোনো সমস্যা নেই, তাইলে আর অগ্রক্রয় হবে না, কারণ বিনিময় মানে দলিলে অগ্রক্রয় সম্ভব না। ওটা সাফ খবলা না করে যদি আমি বিনিময় করি তাহলে অগ্রক্ষয় ঠেকানো সম্ভব। জি জি, সেটাই সেটাই সেটাই। আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে ভাই, নাবালকের জমি ক্রয় করার জন্য কি করতে হবে? মনে করেন আমার ভাইয়ের থেকে আমি কিছু জমি নিবে, এখন ভাই মারা গেছে, জি। ভাইয়ের দুটা ছেলে সন্তান আছে, একটা মেয়ে আছে আর স্ত্রী আছে, সবাই হচ্ছে 8 বছরের নিচে। এখন স্ত্রীটা তো স্ত্রী দিতে পারবে, বাকিদেরটার জন্য তাদেরকে আদালতে একটা আবেদন করতে হবে আগে, যে এদের অভিভাবক নিযুক্ত করার জন্য, মানে আইনগত লিগ্যাল গার্ডিয়ান নিয়োগ করতে হবে, এই যে 3 জনের। জি এখন সেটা যে হইতে পারে, মাও আবেদন করতে পারে, অথবা নানা নানি চাচা চাচি যে কেউ হইতে পারে, যে এই নাবালকের গার্ডিয়ান নিয়োগ করার জন্য। তো আদালত গার্ডিয়ান নিয়োগ করলে তারপরে আবার ওই আদালতে অ্যাপ্লিকেশন করতে হবে যে এই নাবালকের কি উদ্দেশ্যে, মানে তা আপনি যে তার জমিটা যে হস্তান্তর হবে কি উদ্দেশ্যে, এদের কি খাওয়ার দাওয়ার নাই, টাকা পয়সা নাই, বাড়িঘর নাই, চলতে পারতেছে না, মানে আদালতে আপনাকে কারণটা দেখাইতে হবে যে তার কোন জমিটা আপনি কি উদ্দেশ্যে হস্তান্তর করতেছেন। তো আদালত যদি দেখে যে না, সন্তুষ্ট হয় যে হস্তান্তর করা দরকার, তাহলে ওইখান থেকে একটা পারমিশন দিবে ওই অভিভাবককে, যে লিগালি নিযুক্ত হয়েছে, তাকে জি। পারমিশন দিবে, যে তখন ওই পারমিশন পেপারটা নিয়ে সে সাব রেজিস্ট্রেশন অফিসে দলিল করতে পারবে। এই 2টা কাগজ লাগবে। এখন ভাই ওই জিনিস যেটা এই পারমিশন নিবে ওটা কি মানে আমাদের জেলা অফিসে গিয়ে একদিনে না সম্ভব না না, ওটা? এগুলো আপনাকে আগে, নর্মালি নিয়ম হয় কি যে আদালতে মামলা করতে হবে, এগুলো আগে করা হইতো জেলা জজ আদালতে, এখন ওই সহকারী জজের কাছে ক্ষমতা দেওয়া আছে, আইনজীবী জানে। আগে ওই তাদের যাবতীয় নাম ঠিকানা, আইডি কার্ড সহ, আপনার আইডি কার্ড সহ অভিভাবকত্বের জন্য আবেদন করবেন। মানে 1890 সালের একটা আইন আছে, গার্ডিয়ান এন্ড কোর্ট অ্যাক্টের অধীনে, মানে এই এদের দেখাশোনার জন্য অভিভাবক নিযুক্ত করে দিবে আদালত, বুঝছেন কিনা। এর জি জি পরবর্তীতে ওই অভিভাবকত্বের উপর ভিত্তি করে আবার আবেদন করবেন যে আমি তার জমিটা হস্তান্তর করতে চাই, তো আদালত বলবে যে আপনি কেন করবেন, তখন আপনাকে জি। কারণ দেখাইতে হবে যে এর পড়াশোনা, বা এর বাড়িটা করতে হবে, বা এর এই উপকার, আর কোন জমি কতটুকু হস্তান্তর করবেন, আদালত ওই পারমিশনটা দিবে, তখন আপনি করতে পারবেন, আইনজীবীর মাধ্যমে করতে হবে আপনার এলাকায়।
জি। ওটার জন্য তো সময় সময় কতদিন লাগতে পারে আনুমানিক? নর্মালি এগুলো বেশি সময় লাগে না, ধরুন যে ম্যাক্সিমাম 2 মাস থেকে 3 মাসে সম্ভব, এখানে তো অন্য কোনো ভেজাল নাই। ঠিক আছে ভাই। এখন আরেকটা হচ্ছে, আমরা যে বায়নানামা করি, বায়নানামা করার পর এই 1 বছর হোক 8 মাস হোক, আমরা আবার নিজেদের মাধ্যমে ওই জমিটা ক্রয় বিক্রয় করি। এখন বায়নানামাটা কি রহিত করতে হবে? না না, এখন আপনি যদি ওই ব্যক্তির সাথেই করেন যার সাথে বায়না করছেন, তার কাছে বিক্রি করলে তো রহিতর কোনো প্রশ্নই আসে না, ওটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। কিন্তু যদি ভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতে চান, ধরেন যে আমার সাথে বায়না করছেন, এখন আরেকজনের কাছে বিক্রি করবেন, এক্ষেত্রে জি। নিয়ম হইলো হয় আমার সাথে আপনি সমঝোতা করে একটা বায়না রহিতকরণ দলিল করেন যে আমরা যে বায়না করছিলাম এটা বাতিল, অথবা আপনি আদালতের মাধ্যমে ওইটা বাতিল করান, অথবা আপনি কি করেন ওই যে তামাদির সময় পর্যন্ত অপেক্ষা করেন, কতদিন, ওই যে সময়সীমা শেষ হওয়ার আরো 1 বছর, এরপরে গিয়ে আপনি 19 মাস। বিক্রি করলে বৈধ হবে। সময়সীমা 19 মাস আর কি, সব মিলিয়ে। টোটাল 19 মাস হইতে পারে, নর্মালি আপনি হয়তো বায়না দলিলে 2 মাসও সময় নিতে পারেন, 2 মাস হইলে 12 আর 2 14 মাস হবে। মানে এটা আপনার উপর নির্ভর করে 1 বছর আর কতদিন আপনারা সময় নিচ্ছেন তার উপর। ওই 1 বছর তো সবার জন্য উন্মুক্ত, মানে হ্যাঁ আমি ওটা, 2 মাসে ডিট করলো। হ্যাঁ 2 মাসে ডুট করলো, জি, আ- সবার জন্য আমি মুক্ত। আমি 2 মাসে ডিট করলো 1 বছর পাবো, আর জি 6 মাসে ডিট করলো আমি 1 বছর পাবো। রাইট। কিন্তু বাইনের নামা তো তারা উল্লেখ করে দেয় যে 1 বছর সময়। ওইটা হচ্ছে আপনাদের দুইজনের আপোষের সময়সীমা, এই 1 বছরের মধ্যে যেই দিন আপনি টাকা দিবেন ওই দিন উনি দলিল করবে, এটা আপনাদের সময়। আর মামলা হুম। করবেন যখন কজ অফ অ্যাকশন হবে, মানে যখন আপনি টাকা দিচ্ছেন, ধরেন যে 11 মাস পরে টাকা দিচ্ছেন, উনি আপনার রেজিস্ট্রেশন করে দিচ্ছে না, কথার কথা, তো আপনি তো জি। অপেক্ষা করবেন, আপনার আরো 1 মাস আছে, তারে বুঝাবেন যে ভাই দেন, দিচ্ছেন না কেন। যদি সময়সীমাও শেষ এখনো উনি দিচ্ছে না, এবার আপনি আদালতে যান, তো আদালতে দেখাবেন যে আমি তার সময়সীমার মধ্যে তারে টাকা দিচ্ছি, উনি আমাদের দলিল করে দেয় নাই, তো ওই জন্য আমার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে, আমি আদালতে আসছি, আর তামাদি আইন বলছে 1 বছরের মধ্যে আসলেই চলবে, শেষ ঝামেলা, এই আর কি। মানে আর এখন যদি আমি ডিট করছে আমার সাথে, আমার ভাইকে যদি আমি ওই বাইনে নামা করছে আমার সাথে, আমার ভাই যদি ওই জমি কিনে আমি যদি সাক্ষী থাকি বা শনাক্ত করে থাকি, তাহলে কি ওটা রহিত করতে হবে? না নর্মালি ভাই দেওয়ানি মামলা, এখন আপনি যদি আদালতেও দলিল বাতিল করতে না যান কারো তো কোনো সমস্যা নাই। আমরা একটা জিনিসে বুঝাইতেছি যে প্রাইভেট বিষয় হচ্ছে যে না, যার ক্ষতি হয়েছে তারে মামলা করতে হবে। এখন আপনি যদি না যান, কথা জি। বুঝছেন কিনা, আপনি যদি না যান তাইলে তো কারো কিছু করার নাই। এখন আপনি যদি মনে করেন যে না এই জমি তো আমার সাথে বায়না হয়েছে, আমার ভাই কেন কিনবে, তাইলে আপনি জি। যখন মামলা করবেন তখন আপনার ভাই ফেঁসে যাবে, বুঝছেন কিনা। আপনি যদি মামলা না করেন আদালতেরও কি সমস্যা, কোনো সমস্যা নাই, আপনাদের ব্যাপার আপনারা বুঝেন, আইনের কি। না, আমার ভাইয়ের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় যদি আমি ওই দলিলে সাক্ষী বা শনাক্তকারী থাকি। ভাই ওইটা নর্মালি ওইসব আইনে কিছু বলে না, ওইটা তখন আদালতে যখন জেরা চলবে, ক্রস এক্সামিনেশন হবে, তখন ওইটা দিয়ে আপনার বিরুদ্ধে আপনার মামলাটা দুর্বল হবে, বলবে যে আপনারা যোগসাজশি করছেন, এইটা করছেন, বুঝছেন কিনা। মানে আইনে এমন কোনো উল্লেখ নাই যে আপনি সাক্ষী সাক্ষী থাকলে এটা হয়ে যাবে, ওইটা আপনার বিরুদ্ধে ব্যবহার করবে বিপক্ষের আইনজীবী, বুঝছেন কিনা। যে আসলে উনি জানতো, উনি ইচ্ছাকৃতভাবে ইনাকে ফাঁসানোর জন্য আজকে মামলা করতে আসছে, নাহলে ওই দিনে তো উনি আপত্তি করতে পারতো। তো তখন আপনার আইনজীবী যে কিছু বলা থাকবে না এমন না। আপনার আইনজীবী বলবে যে স্বাক্ষর ভিন্ন জিনিস, আমার মক্কেল অন্য কোনো চুক্তি হিসাব করে সে স্বাক্ষর করছে, কথা বুঝছেন কিনা, ওইটা আদালতে জেরার বিষয়, ওইটাতে আইনগত কিছু যায় আসে না। এখন ভাই আরেকটা শেষ প্রশ্ন। আমি আমার বাবা আরেকজনের সাথে জমির একটা ডিড করছে আর কি। এখন আমার বাবা মামলা করার পর 2 মাস পর সিআর মামলা করছে একটা, 2 মাস পর আমার বাবা মারা যায়। এখন কি আমি ওই মামলাতে এই স্থলাভিষিক্ত হতে পারবো, বা আমি এটা ওটা প্রতিকার নর্মালি চাইতে পারবো? 90 দিন, 90 দিনে আপনি স্থলাভিষিক্ত হবেন, 90 দিন সময় আছে, নব্বই আর দিন যদি নব্বই নব্বই 90 দিন দিনের না যদি। হইলে নর্মালি বাতিল হয়ে যায়, তারপরে আদালতে আপনি আবার অ্যাপ্লিকেশন দিতে পারেন যে এই কারণে দেরি হয়েছে, আদালত যদি অনুমতি দেয় আপনারে পক্ষ করে নিবে। নর্মাল সময় 90 দিন, 90 দিন পার হইলে তখন আদালতকে সন্তুষ্ট করাইতে হবে যে কেন আসতে পারেন না 90 দিনে। আদালত যদি আপনি দেরিটা যদি ওনার যদি মনে হয় যে কারণ আছে, তাইলে উনি ওই তামাদি মওকুফ করে আপনারে পক্ষ করে নিবে, সমস্যা নেই, মামলা বাতিল হবে না। নাইলে এমনি আদালত চাইলে কিন্তু ওটা বাতিল করে দিতে পারে হ্যাঁ নব্বই বাতিল দিন করে পর। দিতে পারে, ওই পক্ষ যদি জানায় যে বাদী মারা গেছে, তো আদালত তখন কিছু করার নাই, আপনারা যদি না যান, নর্মাল সময় হচ্ছে 90 দিন, 90 দিনে আপনি যান নাই, আদালত নর্মালি বাতিল করে দিতে পারে। আর দেখা যায় যে বাংলাদেশে বাতিল করে না, আপনি অ্যাপ্লিকেশন করলে আবার রিভাইভ করে নিবে মামলাটা। আচ্ছা আচ্ছা। জি। তাহলে এমনি বাতিল করা।
না, এমনি হ্যালো, আদালত আসসালামু নরমালি আলাইকুম বাতিল করে না। জি বলেন। ভাইজান। হ্যালো। বলেন ভাই, শুনতেছি। হ্যাঁ ভাই, মানে বিনিময় দলিল করার পরে যদি ওই ব্যক্তি মারা যায় জমি বিক্রি করে, জি, তখন দেখা গেল যে ওনার জমিটার একটু সমস্যা আছে, তখন আমার কি করার আছে? সমস্যা না, ওই তো বললাম তার উত্তরাধিকারীরা যদি উনি মারা গেলে তো নর্মালি উত্তরাধিকার সূত্রে তার যারা আছে জি তারা জি জি মালিক হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবেন। তবে যদি তারা বিক্রি করে ফেলে কারো কাছে সেল ডিডে, জি জি জি। তাইলে আপনার কিছু হ্যাঁ, করার নাই, আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। মানে আপনি যে ক্ষতি মানে হয়েছে। যার সাথে বিনিময় করছি সে নিজেই বিক্রি করে গেছে আর কি, না না, এখন কথা এবং হচ্ছে, সে মৃত্যুবরণ করছে। না না না, এখন আপনার এই ক্ষেত্রে তাইলে তো আপনার প্রতারণা, কথাটা বুঝেন। আপনি বিনিময় করার ক্ষেত্রে জি জি আমরা বলছি যদি তার মালিকানায় ত্রুটি থাকে তাইলে আপনি জি আপনার জি। জমি ফেরত। এখন আপনি বলতেছেন উনি বিক্রি করে দিচ্ছে, এখন কি আপনার আগে করছে না জি। পরে করছে? উনি আগে বিক্রি করে দিছে। আগে বিক্রি করছে মানে আপনার সাথে মানে বিনিময়। আমাদের সাথে বিনিময় করার পরে আমাদের জমিটাই বিক্রি করে দিছে, কিন্তু ওনার জমিতে এখন টুটি পাচ্ছি আমরা। না না না, কথাটা বুঝেন। আপনার সাথে বিনিময় দলিল যখন করে তখন তো উনি দলিল করে জি জি। নাই, আপনাকে বিনিময় দলিল করে দিছে, তার সম্পত্তি তো আপনার দখলে আসার কথা, তাই না? হ্যাঁ, তারটা আমার দখলে আছে। হ্যাঁ, তা আমারটা যে উনি উনি তাইলে কোনটা পাইছে বিক্রি উনি করছে? অন্য জায়গায় বিক্রি করে দিছে। কিন্তু আপনার এখন সাথে, আমি যেটা, আপনার সাথে যেটা বিনিময় করছে, আপনার জমি বিনিময় দলিলে পাওয়ার পর আপনারটা উনি বিক্রি করে দিছে। না না, আমি যেটা ওনাকে দিছি বিক্রি করছে, সে মারাও গেছে, কিন্তু আমারটা বর্তমানে বাইরে, সমস্যা হচ্ছে। কথাটা আগে বুঝেন আপনি। তাইলে আমাকে তো আগে বুঝতে হবে আপনার সমস্যা কি। আমার জি কথাটা আগে স্টেপ বাই স্টেপ বুঝেন। যেদিন জি আপনারা বিনিময় করেন, আপনার জমি দখল তারে দিছেন, তার জমির দখল আপনারে দিছে, দলিল রেজিস্ট্রেশন জি করছেন, এতটুকু তো ঠিক আছে, জি। তাই তো? ঠিক আছে। এরপরে আপনি তার সাথে যে জমি বিনিময় করছেন ওই জমি উনি আরেকজনের কাছে বিক্রি করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার কাছে আপনার ভাগে যেটা আসছে ওইটাতে এখন সমস্যা। সমস্যা। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি জমি পাবেন না, আপনি তার উত্তরাধিকারীর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করতে পারবেন। ও, ঠিক আছে। আর একটা উত্তরাধিকারী, প্রশ্ন যে নিলাম যে হয় জমিদারদের সময় যে নিলাম হয়েছে, এটা কত বছর পর নিলাম হয়? হ্যাঁ মানে ওইটা তো কত বছর বছর টছর খাজনা নাই, না ওটা দেওয়ার শুনেন, কারণে? ওইখানে বছর টছর ছিল না। আগে তো যেমন ধরেন যে আপনি ঋণের বিপরীতে ম্যাক্সিমাম নিলাম হয়, খাজনা আদায়ের জন্য খুব কমই নিলাম হয়েছে, বুঝছেন কিনা? ও, ম্যাক্সিমাম জি জি নিলামগুলা হয়েছে আপনি টাকা পয়সা ঋণ নিছেন, দিতে পারতেছেন না, উনি নিলাম করে দিচ্ছে, তো এটাতে বছর টছর নাই। এখন আপনি যদি জি 6 মাসের জন্য লোন নেন তাইলে এক কথা, 10 বছরের জন্য ঋণ নিছেন তাইলে অন্য কথা, ওইটা কোনো টাইম টেবিল নাই। জি জি। আর একটা জমি আমার বাবা কিনছে, কিন্তু ওখানে ওই যার কাছ থেকে কিনছে সে শুধু বলে গেছে ওখানে যে আমি সত্ত্ব দখল থাকা অবস্থায় বিক্রি করিয়া গেলাম। জি, আর খতিয়ানে কোনো নাম নাই। আগে তো খতিয়ান কিন্তু লাগতোই না ভাই, ওইটা বলে লাভ নেই। আমরা তো বললাম দলিল হচ্ছে মালিকানার কিন্তু মাধ্যমে। যে খতিয়ান উল্লেখ করে গেছে তাদের, সেই এসে খতিয়ানের মালিকদের তো নাম পাওয়া যাইতেছে, ওরা বলতেছে তাহলে তোমরা কোথায় পাইলে? আর এখন সেটা, এখন জমি কি আপনার দখলে আছে না অন্যজনের? না, আমাদের দখল এবং আরএস রেকর্ড আমাদের হয়ে গেছে। তো তাহলে সমস্যা কি আর? টেনশনে কি যে আছে? বিক্রি খতিয়ানের করছে, দরকার নাই তো। যে আগে, বিক্রি করছে। আগে কথাটা বুঝেন, যে বিক্রি করছে আগে দলিল করতে খতিয়ান লাগতোই না, কথাটা বুঝেন। আপনার দলিল ছিল, জি আপনি বলছেন দলিল হয়ে গেছে। এখন জি যদি ধরেন যে এসে খতিয়ানে অন্যজনের মালিক, হ্যাঁ, উনি জি জমি দাবি জি করতেছে, তো নর্মালি জি আপনি বলেন যে ভাই, আপনি যেহেতু এই দলিল মূলে খতিয়ান মূলে এটা আইনের কারণেই তো দাবি করতেছেন, ওই আইনই বলে জি যে আপনাকে 12 বছরের মধ্যে দাবি করা দরকার ছিল। আপনি যদি জি পারেন জি। আপনি মামলা করেন, আপনার আমার কাছে তো আইসা তো লাভ নাই। কথাটা কি বুঝতে পারছেন কিনা? ঠিক মানে আছে বন্ধু। আমরা তো ঠিক। বারবারই ওই জন্য বলি, যেমন আজকে আমি জমি কিনছি, দলিল আমার, সবকিছু জি আমার। এখন ওই জমি জি। যদি আরেকজন দখল করে জোরপূর্বক খায়, আমি যদি নীরব থাকি, 100 বছর পরে হুম, যায় কি আমি বলতে পারবো এই জমির মালিক আমি, আমাকে দিয়ে দেন? সম্ভব না তো। ওই জন্যই তো ঠিক এত আছে ভাই, রকম আইন ধন্যবাদ। আমরা পড়তেছি, একটা তো আইন না। জি জি ওই জন্য যারা এরকম বুঝবে না তাদেরকে বলবেন যে ভাই আপনার যে এটা দলিল, এটা কি কারণে জি জি দলিল? বাংলাদেশে আইনের কারণে। এখন এই জি যে ওই আইনই তো বলে যে 12 বছরের মধ্যে লাগবে। এখন আপনি যদি জি। ওইটা মানেন তাইলে এইটাও মানতে হবে। আপনি যদি বলেন আমি 12 বছর মানি না, তাইলে আপনার আমি আপনার দলিলও মানি না। মানে আপনি তারে এটা কাউন্টার করবেন এইভাবে, যে যেই জি আইনে আপনি সুইচ দলিল রেকর্ডও খতিয়ানে, বাতিল তাহলে হবে। হ্যাঁ, যে আইনে আপনি দলিল খতিয়ানে মালিকানা দাবি করতেছেন, ওই আইনই জি বলে জি। 12 বছরের কথা। ঠিক এখন আছে আপনি ভাই, ঠিক আছে। 12 বছর যদি না মানেন তাইলে আমি আপনার দলিল মানি না, ঝামেলা শেষ। মানে একদম ঠিক তাহলে তার আছে। মুখ বন্ধ। জি স্যার, এটাই বড় কথা। ধন্যবাদ ভাই। ভাই আমার একটা ছোট প্রশ্ন ছিল।
ভাই একটু একটু প্রশ্ন পরে ছিল ভাই। নিচ্ছি, আরেকজনে নি বলেন ভাই। মাজহারুল সম্ভবত বলেন। আমি ভাই নাজমুল বলতেছিলাম ভাই। জি, একটু জোরে বলেন। আচ্ছা ভাই, আর কে জানে বলতেছিলেন, বলেন। ভাই ভাই, হ্যালো ভাই। 50টা প্রশ্ন ছিল ভাই। আমার বাবা একটা হেবা দলিল দিয়েছে আমার বোনকে। এখন আমার বোনে বোনের দিয়ারা জরিপ চলাকালীন সময় আবার আমার বাবা এবং চাচার নাম ওইটা রেকর্ড হয়ে গেছে। জি। মাঝখানে আমার বোন মাঝখানে আমার বোন আবার এটা পৈতৃক সম্পত্তি বলে আরেকজনের কাছে বিক্রি করে দিছে। ওকে, সমস্যা তো না, এখন সমস্যা কাহার? বললাম এখন না, ভাই দেওয়ানি বিষয় ঘটনা কারো আপত্তি না থাকলে তো সমস্যা নাই। এখন ভাই মূলত জিনিসটা পাবে কে, কি আমার চাচা বা যাদের নামে দিয়ে হয়েছে এরা, নাকি আমার বোন যার যার কাছে বিক্রি করে দিচ্ছে সে পাবে? না না, নর্মালি কথা হয়েছে যে দেখেন, বাস্তবে আপনি চিন্তা করেন, ভুল কমে রেকর্ড হয়েছে, আপনার বাবা তো আপনার বোনরে দলিল দিয়েই দিছিল, তাই না? কথার কথা। মানে জি আগে আপনি টোটালটা সাজান। আপনার বাপ আর চাচা ওই জমির কিন্তু নর্মালি আর মালিকানায় নাই, ভুল কমে তাদের নামে রেকর্ড হয়েছে, তাই না? এখন জি আপনার বোন বোন কি করছে, ওই যে এত রেকর্ড কি সংশোধন করব, পৈতৃক সম্পত্তি দেখায় বিক্রি করছে। তবে এখানে একটা কন্ডিশন আছে, আপনার বোন বা যিনি কিনছেন, জি আপনার বোন পৈতৃক সূত্রে তো টোটালটা বিক্রি করতে পারে না, ভাইরা তো অংশীদার। কথাটা জি বুঝেন? এখন জি জি আপনি, এখন আপনার বোন বা যিনি কিনছেন, আপনি চাইলে তাদের সাথে সে হয়তো সমস্যা সৃষ্টি করতে পারেন, যে পৈতৃক সম্পত্তি বিক্রি করছে, আমিও তো পাবো, আমার অংশ ক্লিয়ার করেন, নাইলে আমারটা আমি দখল করে নিব, বুঝছেন না? নাই, হ্যাঁ, ওখানে ভাই নাই ভাই আছে, ও জেলে। ওইটা ও আর কি নেই। কথা হচ্ছে। এখন মানে আপনি ঝামেলা করলে করতে পারেন, আর যেহেতু আপনি জানেন, তো ঝামেলা করে লাভটা কি, বুঝছেন কিনা? তৈলে হেবার হেবার দুই জায়গা আছে, ও হেবাই ভাবে। উনি হেবা দলিলটা টিকবে যে বাবা দিয়ে দেখেন দিছে ভাই, মেয়েকে? কথাটা বুঝেন, নর্মালি আমি একটা কথা বলি, শোনেন, আগে টোটাল উদ্দেশ্যটা দেখেন। এক নম্বর উদ্দেশ্যটা হচ্ছে লিগালি আপনি জানেন আপনার বাবা আপনার বোনরে জমি দিচ্ছে, আপনার বোন বিক্রি করছে, তবে মাঝখান দিয়ে হয়েছে কি, পরবর্তী রেকর্ডে ভুলে হোক আর ইচ্ছায় হোক, আপনার বাবার নামে চাচার নামে রেকর্ড হয়ে গেছে। এখন জি আপনার বোন আজকে বিক্রি করতে গেলে নামজারি ছাড়া বিক্রি করতে পারে না, এটা উনিও ভালো করে জানে, খতিয়ান ছাড়া বিক্রি করা যায় না। ওই জি জন্য উনি দেখাইছে যে পৈতৃক সূত্রে মালিক। এখন এখন আপনি যদি ওই পৈতৃক সূত্রে মালিক হিসাব করে যায় গন্ডগোল করতে চান, গন্ডগোল করতে পারেন, নতুন ক্রেতার সমস্যা হবে, একটু আপনার সাথে একটু আপোষ করতে হবে, নাইলে আদালতে মামলা করতে হবে, বুঝছেন কিনা? জি অথবা এই আইনের সহযোগিতা নিয়ে আপনি বলতে পারবেন যে তার আসলে তার নামে খতিয়ান নাই, উনি পৈতৃক সূত্রে মালিক না, মানে ঝামেলা করতে পারবেন। কিন্তু দিন শেষে কথা হচ্ছে, আমরা একটা বলি না, ওই যে 40 বছর মামলা চলার পর উচ্চ আদালতে যায় বলবে যে মূল বিবেচ্য বিষয় হচ্ছে এই জমির মালিক আপনি ছিলেন কি ছিলেন না। আপনার বাবা তো দলিল করছে মালিক ছিলেন না, তার মানে যত টাকাই খরচ করেন সব পানিতে। মানে একটু ভেজাল ঠিক। করতে পারবেন, এটা হইলো কথা, দিন শেষে কথা হইলো এটা আর কি, একটু ভেজাল করতে জয়া পারবেন। জি ভাই থাকতে একটু হবে প্রশ্ন ওদের। দিন ভাইয়া। হ্যালো জি বলেন। ভাইয়া, প্রশ্ন হলো আপনার এস এস এর রেকর্ডের আগে আমাদের এখানে জরিপ তিনটা, সিএস, এস এ, আর এস। জি এস এর রেকর্ডের আগে আপনার সিএস মালিকগণ থেকে ওই দুই ভাই একটা সম্পত্তি খরিদ করছিল, জি। কিন্তু এস এর রেকর্ডের সময় সেটা হয়ে গেছে এক ভাইয়ের নামে। ওকে। কিন্তু আর এস রেকর্ডের সময় এসে আপনার ওটা আবার সংশোধন হয়ে দুনো ভাইয়ের নামে হয়ে গেছে। ওকে। দুনো ভাই বর্তমানে মৃত, কিন্তু এক ভাইয়ের ছেলে মেয়ের দখল আছে, আরেক ভাইয়ের ছেলে মেয়ের দখল নাই। কিন্তু নামজারি করে ফেলছে আর এস রেকর্ড অনুযায়ী। দুনো ভাইয়ের ওয়ারিশে নামজারি করছে 15-15-30%। জি। দুনো নামজারি করা হয়েছে কিন্তু দখল নাই। এখন কি করণীয় ভাই? এখন তাহলে আপনি দেখেন, নর্মালি আপনি এটার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে ওই যে বাটোয়ারা প্লাস দখল উদ্ধার। কথা বুঝছেন কিনা? যেহেতু দুই ভাইয়ে কিনছিল, ঠিক না? নাই, হ্যাঁ, দলিল তো আছে। তো হ্যাঁ, সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি দলিল আছে ভাইয়া। পার্টিশন অ্যাক্টের অধীনে বাটোয়ারা প্লাস দখল উদ্ধার, যেটা বাটোয়ারা করে দেন আর আমার হ্যাঁ, অংশটা ফিক্স করে দেন। মানে আদালতে আপনার বলার দরকার না যে আপনার দখল নাই। কথা বুঝছেন কিনা? আইনজীবী এভাবে মামলা হ্যাঁ, করবে যে হ্যাঁ, তারা কি ক্রয় করছিল, এখন এটার একটা পার্মানেন্ট আপনি পার্টিশন চান। এই মামলা যখন চলবে ও আচ্ছা, নর্মালি, তখনই ওই আদালতে আবার কয়েকদিন পরে সাবসিকুয়েন্ট অ্যাপ্লিকেশন দিবেন যে আমার অংশটা যাতে আমারে দখল বুঝায় দেওয়া হয়, বুঝছেন কিনা? এইটা করেন, হ্যাঁ, তাইলে হ্যাঁ। আপনার জন্য ইজি হবে। সেক্ষেত্রে কতদিন লাগতে পারে ভাইয়া, দেখেন ভাই, বাটোয়ারা আনুমানিক? বাংলা বাংলাদেশে যেটা বললো 2 বছরের আগে তো সম্ভব না, তবে এখন যেহেতু কিছু আইন সংশোধন করছে, এখন আশা করতে পারেন এক হ্যাঁ। বছরে হবে, কারণ সমন জারিটা তো এখন হোয়াটসঅ্যাপেও হয়, বুঝছেন কিনা? এখন ধরেন ও যে আচ্ছা, আচ্ছা। হোয়াটসঅ্যাপেও সমন জারি করা যাবে, আগে এই সমন জারি করতে 1 বছর লাগতো, এখন আশা করা যায় কিন্তু যে আমি দ্রুত হবে।
কিন্তু আরএস রেকর্ড অনুযায়ী নামজারি করে ফেলছি, খাজনা দিয়ে ফেলছি, এখন না যদি আমি দেখেন বিক্রি করে শোনেন, ওই ফেলাই। নামজারি ফামজারি এগুলা কোনো মালিকানা, ওই আপনি যে মামলা করবেন না, ওই মামলা এই সিলিন্ডার বিবাদী থাকবে। আদালত যদি পার্টিশন করে দখল দেয়, ওই জাজমেন্ট দিয়ে আপনি রেকর্ড সংশোধন করাইতে পারবেন। মানে আমরা বারবারই বলি রেকর্ড নামজারি এগুলা কিছুই না, এগুলা খালি সরকার কার কাছ থেকে আদায় করবে ওইটা, ওইটা আদালতের আদেশে যে কোনো সময় হুম, পরিবর্তনযোগ্য বাতিলযোগ্য, বুঝছেন কিনা? ওটা কোনো ব্যাপার না। বুঝতে পারছি। এই আর কি। না আপনার চাচ্ছিলাম বিক্রি করতে, দখল উদ্ধার করে ফেলছি আর কি, দখল নিয়ে ফেলেছি, আরএস রেকর্ড ঠিক আছে, হুম। নামজারি হয়ে গেছে, যারা কিনবে তাদের তো সমস্যা হবে তাহলে ভবিষ্যতে, এসে না রেকর্ডে ভুল এখন আছে এই নর্মালি কারণে। যেটা আমরা বললাম, দেখেন দেওয়ানি বিষয়টা কি, অন্য পক্ষ মামলা দায়ের না করলে কোনো সমস্যা নাই, কথাটা বুঝেন। দেওয়ানি বিষয়গুলো এমন, হ্যাঁ, মানে যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উনি যদি নীরব থাকেন কোনো সমস্যাই নেই, কথাটা বুঝছেন কিনা? অথবা যেটাতে হ্যাঁ, হয় তারপরে অপর পক্ষ যেটা আছে, শোনেন, অপর পক্ষ যারা সেল ডিডে যদি কিনে, হুম, তখন সেল ডিডে যদি হ্যাঁ, কিনে তারাও যদি একটা একটা তারা পরবর্তী আদালতেও মামলা, অন্য কেউ মামলা করলেও তারাও একটা তো পক্ষ হবে। ওই পক্ষ আইসা বলবে যে আমরা তো 25 বছরের হ্যাঁ, মালিকানা দেখে কিনছি, আমাদের রেজিস্ট্রেশন আইনে বলা ছিল, এখানে কোনো তো ভেজাল ছিল না, কথা বুঝছেন কিনা? মানে নানা প্রকার ডিফেন্স আছে, আপনি করতে হ্যাঁ পারেন, ভাই। সমস্যা নেই। আরেকটা সর্বশেষ প্রশ্ন ভাইয়া, আগেকার দিকে দেখা যেত ভাইয়া, দেখা গেছে সম্পত্তি কেনা বেচা হইতো কিন্তু রেকর্ড চলাকালীন সময়, কিন্তু দলিল করতো না, রেকর্ডটা করাই তো। এখন তো ওই সম্পত্তি কাগজ বের করতে গেলে দেখা গেছে আপনার কোনো দলিল নাই, কিন্তু রেকর্ড হয়ে বসে আছে। এটার সমাধান? না এইটার জন্য এখন তো দেখেন, এগুলো তো আগে হইতো, পরবর্তীতে তো আবার রেকর্ড হচ্ছে, তাই না? কথার কথা, ধরেন যে আরএস রেকর্ডে আপনার নাম উঠে নাই, এখন আপনার অঞ্চলে বিএস চলতেছে, জমি আপনার দখলে, আপনার কাছে দলিল আছে, তো এখন তো আপনার নামেই হবে। ওইটা আপনারা সংশোধন করার দরকার নাই যদি নতুন রেকর্ড চলে আসে। আর না আসলে, অথবা যার নামে কোনো দলিল পত্র কিছুই নাই, শুধুমাত্র তার নামে রেকর্ড হয়েছে, যিনি দখলে আছেন, যার হ্যাঁ, দলিল আছে, উনি ওই যে 42 ধারায় ঘোষণামূলক মামলা করে রেকর্ড সংশোধন করবেন, যে ওই যে হ্যাঁ, না রেকর্ডটা আগে, যার নামে হয়েছে উনি কোনো অধিকারী না, এই আর কি। হ্যাঁ, আগে আপনার দেখা যেত কি আপনার ওই ই হয়তো ওই যে সম্পত্তি কিনতো, কিন্তু রেকর্ডের সময় এসে গেছে, দুটো সমস্যার ভিত্তিতে রেকর্ড কর্মকর্তাকে দিয়ে রেকর্ডটা করে ফেলা হতো, এইভাবে কিনা ফেলতো, এমন অনেক কাগজ দেখা যায় ভাইয়া। তো কিন্তু ওইটা এখন বললাম, আবার এখন যাদের সমস্যা তারা 42 ধারায়, যিনি প্রকৃত দখলে আছেন, যিনি দলিলগতভাবে প্রকৃত মালিক, উনি হ্যাঁ, 42 ধারায় ঘোষণামূলক মামলা করে ওই রেকর্ডটা সংশোধন করাইতে পারেন। তবে পুরাতন গুলা পারবেন না, কথাটা বুঝেন। পুরাতন কোনটা, যেমন ধরেন যে এসএ রেকর্ড হয়ে গেছে, এরপরে আরএস হুম, হয়েছে, এখন আর এসএ রেকর্ডে কোনো হবে না, ওইটার কোনো দামই নেই আপাতত। এখন আমরা ও, আমরা একটা ভুল যেটা করি, যেমন ধরেন যে এখন কি আমরা চাই এসএ রেকর্ড সংশোধন করতে, এখন আপনার অঞ্চলে বিএস দিয়ে খাজনা নিচ্ছে, কথার কথা, বিএস এর আগে হ্যাঁ, এসএ, আরএস ছিল, আরএস এর আগে এসএ ছিল, এখন আমরা যাই এসএ ঠিক করতে। ভাই এসএ তে ভুল ভ্রান্তি ছিল বলেই তো পরবর্তী রেকর্ড হয়েছে, তাই না? আর হ্যাঁ পরবর্তী ভাই, রেকর্ডও ভুল ভ্রান্তি ছিল বলেই তো এখন বিএস হচ্ছে, তো আগেরটা তো আর সংশোধন হবে না। ওটা যেটা হওয়ার হয়ে ওকে, গেছে, কারণ খতিয়ান তো মালিকানার মাধ্যম না, খতিয়ান তো হচ্ছে খাজনা হ্যাঁ, নেওয়ার মাধ্যম। তো সরকারই হুম, তো স্বীকার করতেছে যে আমার খতিয়ান করতে ভুল ভ্রান্তি হয়েছে, আমি ওই জন্য আবার নতুন নতুন জরিপ করতেছি, তো আপনার তো আগের গুলো ঠিক করার দরকার নাই। এখন যেমন ধরেন না, আপনার দাদা, আপনি কি আপনার দাদার সাথে যতই শত্রুতা থাকুক, আপনার দাদার সাথে কি আপনার সম্পর্কটা ছিন্ন হবে? দাদা দাদার জায়গায় থাকবে, এখন আপনার দায়িত্ব হচ্ছে বাপের কাছে, তাই না? ঠিক আছে, ওইটা চিন্তা করতে হবে। এখন কি আপনি দাদা পরিবর্তন করতে পারবেন? সম্ভব না তো। সম্ভব। ওইটাই মানুষ বুঝে না, বুঝছেন কিনা, যে আগের গুলো আমি কেন ঠিক করব না, এরকম আর কি। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। তো তাহলে আমরা শেষ করতে পারি যদি আর প্রশ্ন না থাকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই।